যত বড় শত্রুই হোক তার জীবনের জন্য কখনো এই দিনটা না আসে। যে মায়ের কোল থেকে সন্তান হারায় সে মা বুঝতে পারে যে তার জীবনের ওইটা কত বড় ক্ষতি বা কত বড় বিপদ, সে ছাড়া কিন্তু আর অন্য কেউ বুঝতে পারে না। তা তোমরা সবাই ভাবছো তো যে আমি এই কথা কেন বলছি। এই কথা বলছি তার কারণ হচ্ছে আমাদের পাড়ায় কিছুদিন আগেই একজন লোক মারা গিয়েছিল, মানে খুব বেশি বয়স না, এই ৩৬-৩৭ বছর। তাদের বিয়ে হয়েছে কিন্তু তাদের একটা সন্তান হয়নি। এই ঘটনা কিন্তু তোমাদের কাছে একদিন শেয়ার করেছিলাম। তো সেইটা ঘটনা কিন্তু পুজোর আগেই ঘটেছিল। আবার পুজো শেষ হতে না হতেই এরকম আরও একটা ঘটনা ঘটে গেল, জানো তো। সেইটা হচ্ছে যে একজন মেয়ে আম আ পুজোর ষষ্ঠীর দিন হসপিটালে ভর্তি ছিল, জানো তো, অ্যাপোলো হসপিটালে। সেইখানে ১০-১২ দিন চিকিৎসা হওয়ার পরে সে কিন্তু মারা গিয়েছে। মানে তার মার কোলের সন্তান আর মায়ের কোলে কিন্তু ফিরে আসেনি। তার কারণ হচ্ছে হঠাৎ নাকি ওর জ্বর হচ্ছিল। জ্বর হওয়ার কারণে নিয়ে ভর্তি করেছে। এত দূরে নিয়ে যাওয়ার কোনো কারণ ছিল না যদিও, তাহলেও হচ্ছে ওই যে বলে না, যার যেখানে মরণ সে সেইখানে তো যাবেই, যে যেভাবেই হোক না কেন। সেই জন্যেই হয়তো জ্বর হওয়া সত্ত্বেও আমাদের এখান থেকে সেই কলকাতার অ্যাপোলো হসপিটালে নিয়ে ভর্তি করা হয়েছে। আর অ্যাপোলো হসপিটালের সম্বন্ধে কিন্তু আমার সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না। তবে সেইখানে নাকি বড় বড় লোকেদের হচ্ছে চিকিৎসা করা হয়, আর সেইখানে নাকি ডাক্তারি বিলও নাকি অনেক বেশি হয়, যেটা সাধারণ মানুষের সামর্থ্যের বাইরেই গিয়ে হয়। তো ওর ক্ষেত্রেও কিন্তু সেইটাই হয়েছে, যে ওকে যে জ্বর হওয়ার কারণে নিয়ে ভর্তি করা হয়েছে। আসলে সেইখানে ওর মামা ছিল, ওইখানে কি আম ওর মামা থাকে, সেই জন্যেই ওইখানে নিয়ে ভর্তি করা হয়েছে। আমরা তো সবসময়ই চাই যে তাই না, যে কোনো কারণবশত যে কোনো সমস্যা হলে নিজের লোক যদি পাশে থাকে সেইটাই আমাদের কাছে সেইটাই কিন্তু আমরা সবসময় চাই, যে কাছের লোক যেন কেউ পাশে থাকে। সেই জন্যে ওরাও কিন্তু ভেবেছিল যে মেয়েটির মামা তো সেইখানে কাজ করতে বলে সেইখানে কিন্তু নিয়ে ভর্তি করা হয়। ভর্তি করার ১০-১২ দিনে, জানো তো, সেই মেয়েটার চিকিৎসার বিল কিন্তু আসে প্রায় ২০ লক্ষ টাকা। সেইখানেও কিন্তু থেমে নেই। তারপরেও কিন্তু ডাক্তার বলেন যে হচ্ছে আরও একটা ইঞ্জেকশন দিতে হবে, সেইখানে নাকি লাগবে ৩ লক্ষ টাকা। একটা ইঞ্জেকশনের দাম নাকি ৩ লক্ষ টাকা। তো যাই হোক, সবাই টাকা নিয়ে টাকা প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিল। তার মাঝখানে একদিন হঠাৎ খবর আসে যে মেয়েটি মারা যায়। কিন্তু কিছু সত্য ঘটনা না হলে কিন্তু পাড়ায় এই গুজব উঠবে না, তাই না? আমরা কিন্তু শুনেছি, শুনে আমাদের সত্যিই খুব খারাপ লেগেছে। কিন্তু আবার শেষ মুহূর্তে গিয়ে শুনেছি যে না, মারা যায়নি, সে বেঁচে আছে। তা আমি কিন্তু সত্যি, সেই মেয়েটি আবার আমার সোনাইয়ের সঙ্গে কিন্তু গান-টান প্র্যাকটিস করতো। সোনাই ওদের বাড়ি যেত গান প্র্যাকটিসের জন্য ওই মেয়েটির সঙ্গে। সেই সমস্ত কথা শুনে না আমারও প্রচণ্ড খারাপ লেগেছিল। আমিও মনের থেকে চেয়েছিলাম যে ও ফিরে আসুক ওর মায়ের কোলে। কিন্তু ওই যে আমার চাওয়া না চাওয়ায় কিন্তু কিছু যায় আসে না। তার ওই যে উম ডাক আসলে, উপরওয়ালার ডাক আসলে চলে যেতেই হবে। সেই জন্যে কিন্তু ওকে চলে যেতেই হয়েছে। আর ওইখানে নাকি ঐরকম, যে ৩ দিন আগেই মারা গিয়েছিল, মৃত মানুষ রেখে কিন্তু নাকি শুনছিলাম কি একটা হয়েছে, তা বুঝতে পারিনি। তারপরে শেষ পর্যন্ত কিন্তু শুনলাম যে মেয়েটির নাকি হার্ট, ফুসফুস, কিডনি সব নাকি নষ্ট হয়ে গেছে। তা বলো তো, ১৪-১৫ বছরের মেয়েরও কি আবার এইরকম সমস্যা হতে পারে? তো যাই হোক, এরকম হয়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু অনেক কাজকর্ম হয়ে গেছে। এই যে রান্না করার প্রস্তুতি হয়ে গেছে, দেখো আজকে হবে চিকেন, আর আজকে আমাদের বাড়িতে আসবেন হচ্ছে আমার শাশুড়ি মা। সেই জন্যেই এই যে কাজকর্মগুলো করছি। আসলে কি বলতো, পাড়ায় এইরকম একটা ঘটনা ঘটলে না তখন খুব খারাপ লাগে, তখন আর যেন হাতে কাজকর্ম ওঠে না। তা যাই হোক,
তো চলো, অনেক কথা তো বললাম, তার মধ্যে আমার নিজের পরিচয়টা তোমাদের দিয়ে নেই। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আর উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন যেহেতু খুব সকাল নেই, তা হলেও বলছি এখন হচ্ছে আরামের, যেহেতু সকালবেলার থেকেই ভিডিওটা শুরু করেছি সেই জন্য। আর এই যে দেখো, দুষ্টু হচ্ছে ঘুরঘুর ঘুরঘুর শুরু করেছে ওর। আর বলছে যে ঠাম্মি আসবে, চিকেন রান্না হবে। এই দেখো চিকেনটা কিন্তু আবার আমি যেহেতু মশলাপাতি মেখে ম্যারিনেট করে রেখেছি, সেইটা আবার এসে এসে ঘুরে ঘুরে দেখছে, জানো তো। আর এই যে দেখছে। তা চলো আমি আমার কাজকর্মগুলো করে নিই। আর ওই যে একটা আনারস এনেছে, সেই আনারসটা কিন্তু আমি একটু লবণ মাখিয়েই রেখে দিয়েছি। তা বলছে কি আমাকে আগে দাও, তারপরে রেখে দিয়ে গো। তাই ওকে একটু দিলাম। আবার ও এখানে বলছে একটু লবণ দাও, এই যে লবণ দিলাম। লবণ নিয়ে ওই দেখো নিয়ে চলে যাচ্ছে। আর হাব ভাব দেখছো, দেখলে হাসি পাবে। তো যাই হোক, ওই দেখো আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর হচ্ছে সকালবেলায় কিন্তু আমি ভাত করেছি, আর এখন চিকেনটা করেছি, আর তার সাথেও একটা তরকারিও করে নিয়েছি। তা চলো রান্নাটা করে নেই, তোমরা কিন্তু ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো তাদের যদি একটুকু আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যদি কেউ চাও যে আমার পরিবারের একজন সদস্য হতে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। তো চলো রান্না বান্না করে নিই, তারপরে আরও কাজকর্ম আছে। আর ওই যে বলছিলাম মেয়েটা, এইরকম ঘটনা যেন কারোর জীবনে না আসে, যে সন্তান শোক, সেইটা কিন্তু খুব মারাত্মক একটা শোক, তাই না? সেইটা যেন কখনো কারোর জীবনে এইভাবে ফিরে না আসে। আর ওই যে মেয়েটা মারা গেল, জানো তো, শুনছি আবার তারও নাকি হচ্ছে, তার মায়েরও নাকি ক্যান্সার, জানো তো। তাহলে ভগবানের যদি কাউকে তুলে নেওয়ার চিন্তা ভাবনাই থাকতো, তাহলে তার মাকে নিতে পারতো। যেহেতু ক্যান্সার হয়েছে, ক্যান্সারের ক্যান্সারের রোগী তো বেশি দিন বেঁচে থাকে না। ওই ছোট্ট শিশু প্রাণটা, ছোট্ট প্রাণটা নিয়ে যে ভগবানের কি শান্তি, সেটাই বুঝতে পারি না। আসলে ভগবানের বিচার তো আর আমরা সাধারণ মানুষের, আমাদের বোঝার মতো কোনো ক্ষমতা নেই জানি, তা হলেও একটু খারাপ তো লাগেই, তাই না? আগেও এরকম একটা ঘটনা ঘটেছে, এই যে কি পাড়ায় এরকম ঘটনা শুরু হয়েছে, তা একদম বুঝতেই পারছি না কার জীবনে যে কখন কিভাবে এই বিপদ ফিরে আসে, সেটাই বোঝা যায় না। দেখো আগে পুজোর মধ্যেও সে অসুস্থ থাক সুস্থ থাক, সে কিন্তু জীবিত আছে, তাই না? দেখো কালী পুজোটার সামনে, এখন সে কিন্তু আর বেঁচে নেই। এই যে কি নিষ্ঠুর পরিহাসটা কি করে বলবো। তা যাই হোক, দেখো আমিও কিন্তু রান্না বান্না করতে করতে দেখো এখন আমিও কিন্তু একটু খাচ্ছি, যে বসে হচ্ছে ওই যে আনারস কেটে রেখেছিলাম, সেইগুলো আমিও একটু খাচ্ছি, দুষ্টু তো খেলোই। আর বসে অপেক্ষা করছি সে দাদারা কখন আসবে। রান্না বান্না তো হয়ে গেছে। আর এইদিকে দেখো সেই কটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু ছাদের থেকে তুলে এনে ভাঁজ করে নিচ্ছি। আর দুষ্টু কিন্তু এখানে দেখো টিভি দেখছে। তা চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নেই। আর হচ্ছে দুষ্টু কিন্তু আবার ওই যে এখনো স্কুল চলছে, কালী পুজোর দিন থেকে আবার ছুটি পড়বে 1 সপ্তাহ মতো। 1 সপ্তাহ পরে কিন্তু আবার সেই স্কুলে পরীক্ষা শুরু হবে। সেই জন্যও একটু চাপে আছে। তারপর সমস্ত কাজকর্মগুলো করে তাড়াতাড়ি গুছিয়ে নিলে সন্ধেবেলার আগে যদি সময় পাই, একটু দুষ্টুকে কিন্তু পড়তে বসানোর চেষ্টা করব। কিন্তু আমি চেষ্টা করলে কি হবে, আমাদের পাশের বাড়িতে যেহেতু আরেকজন ছোট্ট বাচ্চা আছে, ওকে দেখলেই এই এই বলে ডাকতে শুরু করবে, আর ও কিন্তু খেলা করার জন্য ব্যস্ত হয়ে পড়বে।
ও তো ছোট, সেই জন্য কিন্তু একদম বুঝিয়ে পারা যায় না। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো হচ্ছে ভাঁজ করে তারপরে এই যে কিছু ঝাড়পোছ থাকে সেইগুলো কিন্তু আমি করে নিচ্ছি। আর আজকে সকালবেলায় বলতে এর আগে কিন্তু আমি করার টাইম পাইনি, সেই জন্য দেখো এইগুলো করে তারপরে কিন্তু উম এই যে শোকেসগুলো কিন্তু আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই যে সুইচ বোর্ডটা মধ্যে দেখছি একটু নোংরা পড়েছে, সেই নোংরাগুলো কিন্তু আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। এই শোকেসটা আমি যতই গোছাই না কেন, আমি আজকে গোছাচ্ছি তো আবার বিকেল বেলায় দেখবো দুষ্টু সব বের করে হাতের সামনে সব এনে এনে এক জায়গায় করে রেখেছে, আর পিছনে সব খালি করে রেখেছে। মনে করে ওইভাবে গোছালেই মনে হয় খুব ভালো লাগে। আসলে ছোট মানুষ তো সেরকম বুঝতে পারে না যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। মনে করে মা এইভাবে রেখেছে, তাহলে আমিও একটু গুছিয়ে রাখি, এই আর কি। আর ওই যে কাজ করতে করতে আবার মনে পড়লে যে ওর একটা ওষুধ ছিল, সেই ওষুধটা তো খাওয়ানো হয়নি, তাই ওই যে ওষুধটা খাইয়ে দিলাম। আসলে ওষুধটা না প্রথম বিশেষ একটা খেতে যেত না। আর এই যে দেখো সমস্ত কাজকর্ম করার পরে চান দান করে চলে এসেছে খেতে দিতে। এই যে দুষ্টু আর দুষ্টুর ঠাম্মি চলে এসেছে, এই যে দেখো দুজন খেতে বসেছে। তো চলো ওরা খেয়ে নিক। আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ, টাটা।